পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের শতকরা অধ্যায়ের পৃষ্ঠা 104-এর সমাধান। এখানে বলছে যে মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট, তাহলে ভালো কলার সংখ্যা কত? তো এটির ক্ষেত্রে প্রথমে আমাদের বলছে যে 10 ডজন কলা সে গাছ থেকে পেরেছে, তো ওই জন্য 10 ডজনকে আমাদের টিতে পরিণত করতে হবে। আমরা লিখবো আমরা জানি 1 ডজন সমান 12টি। আমরা জানি 1 ডজন সমান 12টি। এইবার লিখবো যে 10 ডজনে কতটি হয়, লিখবো সুতরাং 10 ডজন সমান, আচ্ছা 1 ডজনে 12টি হলে 10 ডজনে হবে তার 10 গুণ, এত টি সমান হচ্ছে 10 এবং 12 গুণ করলে হয় 120টি, অর্থাৎ 10 ডজনে হয় 120টি। ওই 120টি কলাই সে পেরেছে এবং তার মধ্যে 25% হচ্ছে পচা। তো আমরা 25%কে প্রথমে ভেঙে নিতে পারি। তো 25%কে ভাঙলে পার্সেন্টের জন্য হরে হবে 100 এবং এই 25-এর জন্য উপরে হয়ে যাবে 25। তো এখন আমরা যে কাজটি করব, বলছে যে মোট কলার 25%, অর্থাৎ 120টি হচ্ছে মোট কলা, তার 25%। তো লিখবো পচা কলার সংখ্যা, লিখবো পচা কলা, পচা বা নষ্ট কলা হলো নষ্ট কলা সমান 120 এর 25%। এটা বলেই দিয়েছে যে 25% কলা, মোট কলার 25% কলা হচ্ছে পচা। তো আমরা এখানে 120 লিখবো, তারপর এর পরিবর্তে দিব গুণ চিহ্ন এবং 25%কে ভেঙে যে পেয়েছি 100 ভাগের 25, এইটা লিখে দিব 100 ভাগের 25। তো এবার যদি আমরা কাটাকাটি করে নেই তাহলে কিন্তু বের হয়ে যাবে যে পচা কলা বা নষ্ট কলা কতটি। তো এখানে আমরা 100-র মধ্যে যদি আমরা 100-কে 5 দিয়ে ভাগ দিই তাহলে আসে 20 এবং 25-কে 5 দিয়ে ভাগ দিই তাহলে আসে 5। তো এইবার আবার 20 দিয়ে আমরা 120-কে ভাগ দিতে পারি, তো যাবে 6 বার, 120-কে ভাগ দিলে হয় 6 এবং 5-এ যদি গুণ করি 6 5-এ হয় 30টি, অর্থাৎ 30টি হচ্ছে পচা কলা এবং মোট কলা ছিল আমাদের 120টি। এইবার মোট কলা থেকে পচা কলার সংখ্যা বিয়োগ দিলেই ভালো কলার সংখ্যা বের হবে। তো লিখব সুতরাং ভালো কলার সংখ্যা সমান, ভালো কলার সংখ্যা সমান 120 বিয়োগ হচ্ছে 30। তো 120 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে আসে 90, অর্থাৎ ভালো কলার সংখ্যা হচ্ছে 90টি। তো এটি হচ্ছে উত্তর লিখে দিব 90টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের 5 নং প্রশ্নটির সমাধান। তারের 6 নং প্রশ্নটির সমাধান। 6 নং প্রশ্ন বলছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? প্রশ্নে বলছে যে আসল কত ছিল। তো আমরা এখানে লিখে নিব যে এখানে মুনাফা 8,840 টাকা। এই যে 8,840 টাকা হচ্ছে মুনাফা। তারপর এখানে দেওয়া আছে যে বার্ষিক মুনাফার হার 13%। লিখব বার্ষিক মুনাফার হার সমান 13%। 13%কে ভেঙে আমরা লিখতে পারি 100 ভাগের 13। তারপর সময় বলছে যে 1 বছর, এখানে বলছে যে 1 বছর পর, তাই আমরা সময় লিখে নিব 1 বছর। এইবার আমরা আসলের সূত্রটি লিখব। আসলের সূত্রটি হলো যে লিখব আমরা জানি আসল সমান উপরে হবে মুনাফা গুণ 100, নিচে হবে মুনাফার হার গুণ সময়। তো এবার জায়গায় মানগুলো বসিয়ে দিব। এখানে মুনাফা বলছে 8,840, মুনাফার জায়গায় লিখব 8,840 গুণ হচ্ছে সূত্রের 100, এখানে লিখবো 100। তারপর নিচে হবে মুনাফার হার এইবার আমরা 13% লিখবো না, পার্সেন্টের জন্য আমরা 100 দিয়েছি উপরে, এখানে শুধুমাত্র লিখবো 13 এবং সময় এখানে রয়েছে 1 বছর, 1 গুণ দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো তারপর আমরা হিসাব করে দিব। এখানে 13 দিয়ে যদি আমরা 8,840-কে ভাগ করি তাহলে কত আসে? তাহলে আসবে 680। আমি আলাদা করে নিয়েছি ভাগটি। তো 680 এবং 100 উপরে রয়েছে গুণ অবস্থায়, তাই আমরা গুণ করে দিব। 680 এবং 100 গুণ করলে হবে 68,000 হবে। এখানে একটি শূন্য রয়েছে, আরো 2টি শূন্য বেড়ে যাবে, এখানে হবে 2টি শূন্য আরো। তো 68,000 টাকা হবে আসল, এত টাকা। তো আসলটি হচ্ছে 68,000 টাকা এবং 1 বছরে মুনাফা হবে 8,840 টাকা। এটি ছিল মূলত 6 নং প্রশ্নটির সমাধান। 7 নং প্রশ্নটি সমাধান। 7 নং প্রশ্নে বলছে
ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে আমরা প্রথমে যে বিষয়গুলো উঠিয়ে নিব, লিখবো এখানে আসল সমান 50,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে যে টাকাটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আসল 50,000 টাকা। এবং মুনাফার হার বলছে যে এখানে 12.5%। তো আমরা লিখে নিব যে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হারও লিখতে পারি। এখানে পার্সেন্টেজকে ভেঙে নিব, পার্সেন্টকে ভেঙে নিলে হবে 100 ভাগের 12.5। তারপর সময় হচ্ছে যে 3 বছর, এখানে সময় বলছে যে 3 বছর, তাই আমরা লিখে নিব সময় 3 বছর। তারপর আমরা একটি সূত্র লিখব, মুনাফার সূত্র। তো লিখবো আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় উপরে, এবং নিচে হবে ভাগ 100। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে সবগুলো তথ্য এখানে তুলে নিব, সংখ্যাগুলোকে উঠিয়ে নিব। আসল কত? 50,000 টাকা, এখানে উঠাবো 50,000 টাকা। তারপরে গুণ হচ্ছে মুনাফার হার। এবার আর 100 ভাগের 12.5 দিব না, শুধু 12.5 দিব উপরে, এবং এই নিচের 100 এখানে চলে আসছে নিচে। তারপর হবে গুণ সময় হচ্ছে 3 বছর, তাই গুণ দিব 3, এখানে নিচে হবে 100। এখন আমরা হিসাবটি করে নিই। এখানে 100 দিয়ে যদি আমরা 50,000কে ভাগ করি তাহলে কত হয়? তাহলে হবে 500, এখানে হবে 500। তারপর 500 গুণ 12.5 যদি দিই আমরা তাহলে কত হয়? 500 গুণ 12.5 সমান আসবে, যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে আসবে 6,250 টাকা, 6,250 টাকা। অর্থাৎ এখানে দুইটা শূন্য, আমরা দুইটা শূন্য বসাতে পারতাম, তো আমি আলাদা করে নিয়েছি। তারপর রয়েছে গুণ 3, তো এখানে দেব গুণ 3। তো মোট কত টাকা হলো মুনাফা? এখানে যদি গুণটা করে দিই তাহলে 3 0 0, 3 5 15, 5 হাতে আছে হচ্ছে 1, 3 2 6 রেখে 7, এখানে 3 6 18, 18,750 টাকা হচ্ছে মুনাফা। কিন্তু প্রশ্নে বলছিল যে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে যে টাকাটা নেওয়া হয়েছে 50,000 টাকা আসল, এইটাও পরিশোধ করবে এবং সাথে ব্যাংকে মুনাফাও দিতে হবে। তো এই জন্য আমরা লিখব মোট পরিশোধ করতে হবে 3 বছর পর মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে যে টাকাটা আনা হয়েছে এটাও দিতে হবে ব্যাংকে এবং মুনাফাটাও সাথে দিতে হবে। তো এই জন্য লিখব 50,000 যোগ মুনাফা, অর্থাৎ 50,000, এখানে 50,000, তার সাথে যোগ দিব আমরা 18,750 যোগ 18,750, এইটা আমরা যোগ দিয়ে দিব। তো যোগ করলে কত হয়? এখানে রয়েছে একটা শূন্য, আর শূন্য যোগ করলে হচ্ছে 0, তারপরে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 0 যোগ করলে 7, 8 আর 0 যোগ করলে 8, এখানে 1 আর 5 যোগ করলে হচ্ছে 6, অর্থাৎ 68,750 টাকা মোট পরিশোধ করতে হবে। এটি হচ্ছে আমাদের অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে 104 পৃষ্ঠা 7 নং প্রশ্নটি সমাধান। একটি দোকানে 3,200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তো এখানে আমাদের পণ্যটির ক্রয় মূল্য দেওয়া রয়েছে এবং কত পার্সেন্ট কমে বিক্রয় করা হচ্ছে এটিও দেওয়া রয়েছে, অর্থাৎ 20% কমে। তার মানে কি লস হয়েছে বা ক্ষতি হয়েছে, যেহেতু কম দামে বিক্রি করেছে। তো এই জন্য আমরা লিখবো যে 20% কমে, এটা লিখে নিব প্রথমে যে 20% কমে বিক্রয় করায় ক্ষতি হয়, এইটুকু আগে আমরা লিখে নিব, ক্ষতি হয়, এই লেখাটা লিখে নিলে ভালো হয়। তো এইবার আমরা লিখবো যে 20% কমে যেহেতু বিক্রয় করছে, তার মানে 100 টাকা যদি আমরা ভিত্তি ধরি, অর্থাৎ 100 টাকা দিয়ে একটা পণ্য সে ক্রয় করলো, তাহলে বিক্রিটা কত হয় 20% কমে। তো আমরা লিখবো 100 টাকা ক্রয় মূল্যে, 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে কত হবে? 100 টাকা দিয়ে আমরা কিনলাম জিনিসটা, ঠিক আছে, 20% কমে, অর্থাৎ 100 টাকার জিনিসটা 20 টাকা কমে বিক্রি করছে। তো ওই জন্য হবে 100 বিয়োগ 20, এত টাকা, অর্থাৎ 80 টাকা হবে, তাই না? এখানে হবে 80 টাকা। এটা হচ্ছে 20% কমে বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়। এইবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নিব। কিভাবে সাজাবো? এখানে লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা, এই যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। তো এই জন্য লিখবো যে ক্রয় মূল্য
100 টাকা হলে 100 টাকা হলে এটা কোন ক্ষেত্রে যখন 20% ক্ষতি হবে বা কম হবে তখন। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা 80 টাকা। তো এখন আমরা ঐকিক নিয়মে সমাধান করব, যেহেতু লিখব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 ভাগের 80 হয়ে যাবে। এখন বলছে যে ক্রয় মূল্য যদি 3200 টাকা হয় তাহলে 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য কত। তো এই যে আমরা লিখব ক্রয় মূল্য 3200 টাকা হলে বা 3200 টাকা হলে বিক্রয় মূল্য সমান 1 টাকা হলে যে বিক্রয় মূল্যটা আসছে এটাকে আমরা 3200 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ 100 ভাগের 80 সঙ্গে গুণ দিব 3200 এত টাকা লিখে দিব এখানে, এত টাকা। তো এখন যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে হয়ে যাবে। তো এখানে 100 দিয়ে যদি 3200 কে আমরা ভাগ দিই তাহলে হবে 32 বার যাবে, এখানে হবে 32 এবং 80 বার গুণ করে দিব। তাহলে 8 এর এখানে শূন্য রয়েছে ডান দিকে, একটা শূন্য বসালাম। তারপরে 8 দিয়ে 16 6, হাতে আছে আমাদের 1, 8 3 24 আর কি হয় 25, অর্থাৎ 2560 টাকা এত টাকা। দেখি আবারও 8 0 0, 8 2 16 6, হাতে আছে 1, 8 3 24 আর কি 25, হ্যাঁ 2560 টাকা। অর্থাৎ 20% কমে যদি 3200 টাকার পণ্যটি বিক্রি করা হয় তাহলে এটির বিক্রয় মূল্য দাঁড়ায় 2560 টাকা। তো প্রশ্নে বলছিল যে পণ্যটির বিক্রয় মূল্য কত। তো আমরা এখানে লিখে দিব যে সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা আসলো 2560 টাকা। বিক্রয় মূল্য 2560 টাকা, উত্তর হবে 2560 টাকা। এটি ছিল মূলত আমাদের 8 নং প্রশ্নটির সমাধান। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তো এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে বলছে যে 40% লাভে, প্রথমে আমরা লিখব 40% লাভে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য। 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্যটা কত আসে? যেহেতু লাভ হয়েছে তার মানে কি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে সে কিন্তু বেশি দিয়ে বিক্রি করবে, যেহেতু লাভ করেছে সে। ওই জন্য আমরা লিখব 100 টাকা ক্রয় মূল্যে 40% লাভে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হয় সমান কি লিখতে পারি 100 যোগ 40 হবে, যেহেতু সে লাভ করছে তার মানে বেশি টাকায় বিক্রয় করছে, ওই জন্য 40 টাকা লাভ হয়েছে বা 40% লাভ হয়েছে। 140 টাকা, 100 এবং 40 যোগ করলে 140 টাকা। এখন আমরা অঙ্কটিকে সাজিয়ে নিতে পারি, লিখবো যে যেহেতু এখানে দেওয়া আছে আমাদের কি 6300 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য, তাই না? তো ওই জন্য আমরা লিখবো যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তো লিখবো বিক্রয় মূল্য 140 টাকায় হলে এত টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য চাইছে ওই জন্য ক্রয় মূল্যকে ডান দিকে রাখতে হবে। ক্রয় মূল্য কত টাকা 100 টাকা। 140 টাকা তখন ওই বিক্রি করা যাবে যখন ক্রয় মূল্য হবে 100 টাকা, সরি এখানে হবে 100 এত টাকা। তো তারপর লিখবো যে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত আসে? 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কমবে, হবে 140 ভাগের 100 এত টাকা। আমরা এইভাবে ভগ্নাংশ করে সাজিয়ে দিব। তারপর বলছে প্রশ্নে যে 6300 টাকায় বিক্রয় করছে, তাহলে এটির ক্রয় মূল্য কত হবে? তো এই জন্য আমরা লিখবো সুতরাং বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য সমান 1 টাকায় যত টাকা ক্রয় মূল্য, এই যে এখানে 140 ভাগের 100। তো এই জন্য এটাকে আমরা 140 ভাগের 100 কে যদি আমরা 6300 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে যে 6300 টাকা বিক্রয় মূল্যে এটার ক্রয় মূল্য কত টাকা ছিল বা সবজিগুলোর ক্রয় মূল্য কত টাকা ছিল। তো এখন আমরা কিভাবে করতে পারি, এখানে যদি আমরা নিচে একটা শূন্য কাটি এবং উপরে একটা শূন্য কাটি তাহলে এখানে হয়ে গেল 14 দিয়ে এবার 6300 কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? তো 14 দিয়ে আমরা যদি 6300 কে ভাগ করি তাহলে আসে, এখানে আসবে আমাদের
450 আমি আলাদা করে নিয়েছি 450, তো বাঘটা আলাদা করলে হবে। তো এবার 450 এবং 10 যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে যে আমাদের ক্রয় মূল্যটা কত আসে। তো এখানে 450-এর একটা শূন্য, এখানে একটা শূন্য, আমরা আগে দুইটা শূন্য বসিয়ে দিই। তারপরে 1 দিয়ে 45-কে যদি গুণ করি তাহলে আসে 45-এ 45, হ্যাঁ 4500 টাকা, এত টাকা, এটা হবে তার ক্রয় মূল্য। এই যে 6300 টাকা দিয়ে যখন বিক্রয় করবে তখন কিনতে হবে এই জিনিসটা 4500 টাকা দিয়ে, কারণ তাকে 40% লাভ করতে হবে, ওই জন্য ক্রয় মূল্যটা কম আসছে এবং বিক্রয় মূল্যটা বেশি দেওয়া রয়েছে। তো ওই জন্য লিখবো যে আমরা সুতরাং সবজির ক্রয় মূল্য ছিল বা ক্রয় মূল্য 4500 টাকা। সুতরাং সবজির ক্রয় মূল্য 4500 টাকা। এটাই হচ্ছে আমাদের 9 নং প্রশ্নটির সমাধান। তো উত্তর দিয়ে দিব, এখানে উত্তর হবে 4500 টাকা, এত টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল মূলত আমাদের 9 নং প্রশ্নটির সমাধান। 10 নং প্রশ্নের সমাধান এখানে বলছে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। তো এই ক্ষেত্রে বলছে যে 30% লাভ, এবং এটি হচ্ছে ক্রয় মূল্যটির উপরে 30% লাভ করেছে। তার জন্য আমরা লিখতে পারি যে 150 টাকার 30% সমান যত টাকা আসবে এটি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। তো আমরা লিখতে পারি যে 150 এর 30% লাভ করেছে। তার মানে আমরা এবার দেখি কত আসে। 150-এর জায়গায় দিব 150, এর পরিবর্তে দিতে হয় গুণ চিহ্ন, তারপরে 30%কে বাঙালি হবে 100/30, 100/30। এবার আমরা যদি হিসাব করে নিই তাহলেই হয়ে যাবে। এখানে উপরে একটি শূন্য এবং নিচে একটি শূন্য, এবার উপরে একটি শূন্য নিচে একটি শূন্য কাটা যায়। তো কত হলো? 3 এবং 15 উপরে রয়েছে, তাইলে 3 15 কত হয়? 45। এই 45 টাকা হচ্ছে লাভ হয়েছে। তার মানে বলছে যে কত দামে বিক্রয় করলে, তাহলে লাভ এবং ক্রয় মূল্য যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বিক্রয় মূল্যটি বের হয়, যেহেতু লাভ হয়েছে বলছে। তো এই জন্য আমরা লিখতে পারি যে জিনিসটির বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 150, অর্থাৎ ক্রয় মূল্য যোগ লাভ সমান কত হবে? 150 এবং 45 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? এখানে 0 আর পাশে হয় 5, 4 আর পাশে হয় 9 এবং 1, 195 টাকা। জিনিসটি যদি আমরা 195 টাকা দিয়ে বিক্রি করি তাহলে 30% লাভ হবে, যেহেতু এটি কেনা হয়েছে 150 টাকা দিয়ে। তো তারপর আমরা এখানে লিখতে পারি যে লাভ হলো এটি, যেহেতু লাভ বের হয়েছে আমরা এখানে লাভ লিখতে পারি, লাভ হলো 150-এর 30%। এইভাবে করে সমাধান করে নিতে পারি। 11 নং প্রশ্নটির সমাধান এখানে বলছে উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৪,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? তো এটির ক্ষেত্রে বলছে যে 4% অন্য জায়গায় চলে গিয়েছে, এবং কত এর 4%? ৭৪,৩৫০-এর 4%। তো ওই জন্য আমরা যে কাজটা করতে পারি, লিখতে পারি যে অন্যত্র চলে যাওয়া মানুষের সংখ্যা সমান এত এর, অর্থাৎ ৭৪,৩৫০-এর 4%। লিখব অন্যত্র চলে গেলেন সমান কতজন? ৭৪,৩৫০ এর 4%, তাহলে এর 4%। তো এটাকে আমরা ভেঙে নিই, ৭৪,৩৫০ এর পরিবর্তে দিব গুণ চিহ্ন এবং 4%কে ভাঙলে হয় 100/4। তো এবার আমরা কাটাকাটি করে দেখব যে কতজন অন্যত্র চলে গিয়েছে। তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটা যায়। তারপরে আমরা এই 10 এবং ৭৪,৩35, ৭৪,০০০ থাকবে না, এবার হয়ে গেল ৭,৪35। তো দুইটাকে 5 দিয়ে ভাগ দিতে পারি, অথবা এটাও করতে পারি 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এবং 4কে তো ভাগ যাবে না, তো 10কে ভাগ যাবে না, তো এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2 এবং এটাকে 2 দিয়ে কাটলে হয় 5। তো এবার এই 5 দিয়ে আমরা এটিকে ভাগ দিতে পারি, 7,635কে
যদি 5 দিয়ে ভাগ দিয়ে কত হয়, 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, ডান দিকে 5 রয়েছে। তো এখানে 5 দিয়ে 76কে ভাগ দিলে হয়, প্রথমে 7-এর মধ্যে যাবে, 7 একে 5 একে 5, তারপরে এখানে 2, এখানে 6, 26-এর মধ্যে যাবে 5 বার, 5 5-এ 25, থাকবে আবারও 1, এখানে 3 যাবে 2 বার, 10 নামবে 3, এখানে নামবে 5, 7 বার যাবে, 7 5-এ 35। তো কত হলো 1527। 5 দিয়ে এটাকে কাটলে হয় 1527। তো উত্তরটি হলো 1527 গুণ হবে 2, এখানে 2 রয়েছে। তো কতজন অন্যত্র চলে গেলেন, 2 সাথে 14 4, হাতে আছে 1, 2 দিয়ে 4 আর একে হবে 5, তারপরে হচ্ছে 2 5-এ 10, 10-এর 0, হাতে রইল 1, 2 একে 2 আর একে 3, 3054 জন। এতজন হচ্ছে অন্যত্র চলে গিয়েছে। এখন বলছিল যে বর্তমানে ওই উপজেলায় জনসংখ্যা কতজন। তো আমাদের যে কাজটা করতে হবে, মোট যে জনসংখ্যা ছিল 76350 জন, এটি থেকে 3054 জন আমাদের বিয়োগ দিতে হবে। তার জন্য আমরা লিখব যে বর্তমানে জনসংখ্যা সমান 76350 বিয়োগ 3054, এত জন লিখে দিব এখানে জন। তো বিয়োগ করে দেখি কত আসে, 0 থেকে 4 গেলে যায় না, তো 10 থেকে 4 যাবে, 10 থেকে 4 গেলে হয় 6, এখানে হচ্ছে 4 থেকে 5 যাবে না, 4 থেকে 5 যাবে 14, 14 থেকে 5 গেলে হয় 9, তারপর এখানে হচ্ছে আমাদের 2 থেকে 0 গেলে হচ্ছে 2, তারপর এখানে হলো 6, 6 থেকে 3 গেলে হচ্ছে 3, এবং এখানে থাকবে 7, অর্থাৎ 73296 জন হচ্ছে বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা। তো এটি ছিল মূলত আমাদের 104 পৃষ্ঠার 11 নং প্রশ্নের সমাধান। এভাবে করে আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো, বা শতকরার যে অঙ্কগুলো রয়েছে। 12 নং প্রশ্নের সমাধান। 12 নং প্রশ্নে বলছে বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে। তো এখানে আমরা প্রথমে লিখে নিব যে আসল সমান 600 টাকা। এই যে এখানে 600 টাকা বিনিয়োগ করা হয়েছে, এটি হচ্ছে আসল। তো তারপর লিখবো যে বার্ষিক মুনাফার হার সমান 5%। এখানে 5% বার্ষিক মুনাফায় বলছে যে বিনিয়োগ করেছে, তার জন্য আমরা এই 5%কে ভাগ দিয়ে লিখতে পারি যে 100/5। তারপর সময় লিখে নিব যে 5 বছর, এখানে বলছে যে 5 বছর পর, তো সময়টা লিখবো 5 বছর। এইবার আমরা একটি সূত্র লিখে নিব, মুনাফার সূত্রটি লিখবো। আমরা জানি মুনাফা সমান, মুনাফার সূত্রটি হলো আসল গুণ সময় গুণ মুনাফার হার ভাগ 100। তো এইবার আমরা মানগুলোকে এই জায়গায় বসিয়ে দিব। আসলের জায়গায় এখানে আমরা 600 টাকা বসাবো, আসল 600 টাকা, গুণ হচ্ছে সময়, সময় হলো 5 বছর, এখানে বসাবো 5, তারপর হচ্ছে গুণ মুনাফার হার। তো মুনাফার হার কত, এখানে 5% ছিল, 5%কে ভেঙে আমরা 100/5 দেখেছি, আর এই 100টি আমরা হরে দিয়ে দিয়েছি আগে সূত্রের মধ্যে। তো এই জন্য এখানে শুধু আমরা লিখবো 5 আর হরে লিখবো 100, এখানে লিখবো 100। এইবার আমরা কেটে কেটে দেখবো যে কত টাকা হয়, বা হিসাব করে। তো 600 দিয়ে আমরা 100কে ভাগ করতে পারি, 600 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কিন্তু 6 হবে, অর্থাৎ 6 বার যাবে 100 600-র মধ্যে। তো এখানে হচ্ছে 6 গুণ 5 গুণ 5। তো হিসাব করে দেখি কত টাকা আসে মুনাফা। 6 5-এ হয় 30, 30 আর 5-এ গুণ করলে হয় 150, অর্থাৎ 150, 5 30-এ 150, 150 টাকা হলো মুনাফা। এবার প্রশ্নে বলছিল যে মুনাফা আসলে কত টাকা। তো আমরা লিখবো যে 5 বছর পর মুনাফা আসলে হবে, 5 বছর পর মুনাফা আসলে হবে, মুনাফা আসলে হবে, এই যে এখানে আসলটির সঙ্গে, আসল হচ্ছে 600 টাকা, 600 টাকার সঙ্গে আমরা মুনাফাটি যোগ করে দিব, হবে 600 যোগ 150, এত টাকা আসবে, এত টাকা। তো 600-র সঙ্গে যদি আমরা 150 যোগ করি তাহলে আসবে 750 টাকা, অর্থাৎ 5 বছর পর মুনাফা আসলে মোট হবে 750 টাকা। এটি ছিল 12 নং প্রশ্নটির সমাধান শতকরা অধ্যায়ের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।